নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকালই দ্বর্থহীন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2024-এ একলাই লড়বে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে আজ রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করলো এবং হঠাৎই আজকের যে কর্মসূচি সেটা কাটছাঁট করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাহুল গান্ধী। 28 তারিখ ফিরবেন বলে শোনা যাচ্ছে। কেন রাহুল গান্ধী হঠাৎ করেই তার যাত্রা কাটছাঁট করলেন, এ নিয়ে নানা মহলে নানা প্রশ্ন। কংগ্রেস তাদের মতো করে যুক্তি সাজাচ্ছে। আর এরই মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সমঝোতা না হওয়ার দায় অধীর রঞ্জন চৌধুরীর কাঁধেই ঠেলছে তৃণমূল। এটা কি খুব কৌশলী একটা পদক্ষেপ? অধীর রঞ্জন চৌধুরী, যার তৃণমূল কংগ্রেস বিরোধিতার অবস্থান, সেটা ধারাবাহিক এবং সেটা স্পষ্ট। কোথাও কি সেই বার্তাটাই দিতে চাইছে তৃণমূল কংগ্রেস? এর মধ্যে বিহারেও এই জোটকে নিয়ে দেখা দিয়েছে নতুন ধোঁয়াশা। এই সব নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করব আজকে আদালতে দেখা গেছে নজিরবিহীন ঘটনা পরম্পরার। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, সিপিআইএমের পক্ষ থেকে প্রদীপ দাশগুপ্ত, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি শুরুতে আপনাদের দেখাবো হঠাৎ করেই কাটছাঁট ন্যায় যাত্রায়। हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। কারোর সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা করব। ন্যায়যাত্রা বাংলায় ঢোকার আগে থেকেই বোঝা যাচ্ছিল বাংলায় ইন্ডিয়া শিবিরের শরিক কংগ্রেস ও তৃণমূলের মধ্যে অল ইজ নট ওয়েল। রাহুল গান্ধী শিবির বারে বারে জোটের বার্তা দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন বাংলায় একলাই চলবে তার দল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলায় পা রেখেই দিল্লি চলে গেলেন রাহুল গান্ধী, রেখে গেলেন একগুচ্ছ প্রশ্ন। অসম সীমানা পেরিয়ে দিন সকাল 10:30 নাগাদ কোচবিহারে ঢুকে রাহুলের ন্যায়যাত্রা। বক্সিরহাটে ভিড়, হুড়োহুড়ির মধ্যেই তাঁকে স্বাগত জানান অধীর চৌধুরীরা। সেখানে সংক্ষিপ্ত ভাষণে বিজেপি আরএসএসকে তুলোধনা করেন রাহুল। वेस्ट बंगाल में आकर मुझे आज बहुत खुशी हो रही है। हम यहाँ आपकी बात सुनने आए हैं, आपके साथ मिलकर खड़े होने आए हैं। পরিকল্পনা অনুযায়ী তুফানগঞ্জে প্রাতরাশ করতে যাওয়ার কথা ছিল রাহুল ও তার সফর সঙ্গীদের। তারপর খাকড়াবাড়ি চকে সভা করারও কথা ছিল, কিন্তু তার বদলে কোচবিহার শহরে রোড শো করেন রাহুল। এরপরে দুপুরে তড়িঘড়ি আলিপুরদুয়ারের হাসিমারা থেকে বিশেষ বিমানে দিল্লি চলে যান। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে আগামী রবিবার বাংলায় ফিরে ন্যায়যাত্রায় যোগ দেবেন রাহুল। তবে প্রাক্তন কংগ্রেস সভাপতির আচমকা দিল্লি সফর নিয়ে ঘরে বাইরে জল্পনা থামছে না। এরই মধ্যে বাংলায় ইন্ডিয়া শিবিরের জোট না হওয়ার সব দায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপর চাপাচ্ছে তৃণমূল। দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অধীর চৌধুরী যেভাবে বিষাক্ত মন্তব্য করেছেন, এটাকে জোট ধর্ম পালন বলে না। নেতৃত্ব কখনোই বলেননি ইন্ডিয়া জোট ভেঙে গেছে। ইন্ডিয়া জোট তো তাঁর তৈরি, তিনি নাম দিয়েছেন। ফলে সেখানে যারা যারা সর্ষের মধ্যে ভূতের মতো ভেতরে থেকে বিজেপি দালালি করছেন, সেই অসন্তোষটা মাননীয় নেত্রী জানিয়ে দিয়েছেন। এত কিছুর পরেও বাংলায় মমতাকে পাশে পেতে মরিয়া কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। हम लोग जानते हैं कि पश्चिम बंगाल की राजनीति में आज सर्वोपरि स्थान पर तृणमूल कांग्रेस है। अगर बीजेपी को हराना है, तृणमूल का होना बहुत ज़रूरी है। खड़गे जी, सोनिया जी, राहुल जी, सब लोग चाहते हैं कि तृणमूल से ओर से आए, भारत जोड़ो न्याय यात्रा में भाग लें और ख़ास तौर से मुख्यमंत्री खुद आए। अगर वो 10-15 मिनट के लिए भी आ सके तो भारत जोड़ो न्याय यात्रा का महत्व और भी बढ़ेगा। জোট নিয়ে বুধবারই জোড়া ধাক্কা খেয়েছে কংগ্রেস। তৃণমূলের পর কংগ্রেসের হাত ধরতে অস্বীকার করে দিয়েছে পাঞ্জাবের আপ নেতৃত্ব। এরই মধ্যে বিহার নিয়েও মাথা ব্যথা বাড়ছে ইন্ডিয়া শিবিরের। সে রাজ্যে মহাগঠবন্ধন ছেড়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ ফের বিজেপির হাত ধরতে পারে বলে জোর জল্পনা ছড়িয়েছে, যা শেষমেশ সত্যি প্রমাণিত হলে লোকসভা ভোটের আগে প্রশ্নের মুখে পড়ে যাবে ইন্ডিয়া শিবিরের অস্তিত্ব। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে মৌমিতা চক্রবর্তী ও দেবজ্যোতি কাহালের রিপোর্ট, জি 24 ঘন্টা। অভিষেক, এখনো জয়রাম রমেশ
তিনি বার্তা দিয়ে যাচ্ছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় 10 মিনিটের জন্য আসেন তাহলেও ন্যায়যাত্রা অন্য মাত্রা পাবে, এবং তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সবার ওপরে রয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই সেটা হতে পারে না। না, মানে তৃণমূল কংগ্রেস সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের 1 নম্বর দল, এই ব্যাপারে তো কারোর কোনো সন্দেহ নেই, এটা 1 নম্বর। আর 2 নম্বর, এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই কথাটা বলেছেন, ওনাকে নাকি আমন্ত্রণ জানানো হয়নি। অন্তত জয়রাম রমেশ বললেন যে ওনাকে একাধিকবার আমন্ত্রণ জানানো হয়েছে। এবার জানি না মানে আমন্ত্রণের চিঠিটা কংগ্রেসের ডেসপারেশন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থহীন ভাষায় বুঝিয়ে দিচ্ছেন যে না তারা একলাই চলবেন, কালকে তিনি এটাও বলে দিয়েছেন যে তার প্রস্তাব প্রত্যাখ্যানের যখনই হয়েছে তিনি স্থির করে নিয়েছেন, তারপর এখনো অবধি অলিভ ব্রাঞ্চ দেখিয়ে যাচ্ছে কংগ্রেস, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা কি ডেসপারেশন। ইন্ডিয়া জোটের আসন সমঝোতার আলোচনাটা প্যারালাল একটা আলোচনা হচ্ছে, আর ভারত জোড়ো ন্যায়যাত্রা যে জিনিসটা হচ্ছে সেখানে হয়তো অনেক সাংবাদিক হাঁটবেন, তারা হয়তো আমাদের ভোট নাও দিতে পারেন, তারা হয়তো ভোটে দাঁড়াবেন পর্যন্ত না, অনেক শিক্ষিত মানুষেরা হাঁটবেন, অনেক বিদগ্ধ মানুষেরা হাঁটবেন, দুটোকে এক জায়গায় আনা আমার মনে হয় না। সাংবাদিকদের তো হাঁটতেই হয়, সাংবাদিকদের তো সব মিছিলেই হাঁটতে হয়, সব জায়গাতেই বাইট নেবার কথা বলছি না, তারা হয়তো আদর্শে উদ্বুদ্ধ হয়েও হাঁটতে পারে, একটা সংবিধান রক্ষার কথা, তাদের যে মানে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা খর্ব হচ্ছে তার বিরুদ্ধে হয়তো তারা হাঁটছেন। ন্যায় যাত্রাটা অন্যায়ের বিরুদ্ধে। হঠাৎ করে কাটছাঁট কেন? আচ্ছা, হঠাৎ করে কাটছাঁট কেন? 2 নম্বর হচ্ছে তোমাদের কাছে প্রত্যেকের কাছে ইটিনারিটা আগে থেকে পৌঁছে গেছিল, 2 দিনের ব্রেক 27 আর 28 ছিল, সন্ধ্যেবেলাটা আগে করা হয়েছে। তার একটা খবর আমাদের কাছে এসছে, সোনিয়াজি অত্যন্ত অসুস্থ, এই খবরটা আমরা পেয়েছি। এটা সত্যি মিথ্যে আমরা সত্যিই জানি না, সোনিয়াজি অত্যন্ত অসুস্থ তাই তড়িঘড়ি গেছে। এবার তুমি বলো 26-27 কেন বন্ধ রাখা হলো? লাস্ট ইয়ার এই সময় গত বছর যখন ন্যায়যাত্রা কেন বন্ধ রাখা হয়েছিল সে প্রশ্ন আমরা কেউ তুলছি না, কারণ এটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। একবেলাটা কেন কম হলো? এবার অসুস্থতা পূর্ব নির্ধারিত হয় না। মায়ের অসুস্থতা ডেফিনেটলি যদি সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণে তিনি গিয়ে থাকেন তাহলে ডেফিনেটলি সেটা নিয়ে বিন্দুমাত্র প্রশ্নের অবকাশ থাকে। মানে আমরা কি বলবো, আমরা তো আমাদের মাকে কখনোই ক্যামেরার জন্য, ক্যামেরায় ফটো তোলবার জন্য নোট বাতিলের লাইনে দাঁড় করাই না, এটা ফ্যাক্ট। মা শরীর খারাপ হলে আমাদের যেতে হবে, এইটাই আমাদের উত্তরাধিকার, এটাই আমরা শিক্ষা পেয়েছি, এইটা হচ্ছে বাস্তব। মৃত্যুঞ্জয়, এখনো জয়রাম রমেশরা এরকম ভাবে আহ্বান জানাচ্ছেন, তারপরও এত অভিমান তোমাদের? না, আমাদের মান অভিমানের কোনো ব্যাপার নয়। ইন্ডিয়া জোট, আমরা বলছি যে বিজেপিকে হারানোর জন্য ইন্ডিয়া জোট দরকার, সেই জোটের নেতৃত্ব মমতা ব্যানার্জি অবশ্যই মমতা ব্যানার্জি মানে অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রথম পাটনায় বৈঠক হলো জুন মাসে, তারপরে নির্বাচনের জন্য 4 রাজ্যের নির্বাচনের জন্য 3-4 মাসের বিরতি, তারপরে আবার 19শে ডিসেম্বরের মিটিংয়ে ঠিক করা হলো যে সবাই মিলে যে রাজ্যে শক্তিশালী তারা আসন সমঝোতার ব্যাপারটা ঠিক করবে। যে রাজ্যে শক্তিশালী, উত্তরপ্রদেশে যদি বিরোধী দলের অন্য কেউ শক্তিশালী হয়, যদি সমাজবাদী পার্টি হয় তারা ঠিক করবেন, বিহারে অন্য পার্টিরা ঠিক করবেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই তৃণমূল কংগ্রেস সেটা ঠিক করবেন। সেখানে সব দল যদি সেটা মেনে নেয় এবং 31শে ডিসেম্বরের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো যে আসন সমঝোতা হয়ে যাক। আসন সমঝোতা যদি না হয় এবং মিনিমাম যদি কমন মিনিমাম প্রোগ্রাম যদি না হয়, তাহলে তো পোস্টপোল অ্যালায়েন্স হচ্ছে, প্রিপোল হচ্ছে কোথায়? পোস্টপোল অ্যালায়েন্স যদি হয় তাহলে মানে আমরা বিজেপিকে এখানে হারাবো, আমরা শক্তিশালী। আমরা 2021 সালে বিজেপির সবাই এসছেন, নরেন্দ্র মোদীজি এসছেন, অমিত শাহজি এসছেন, নাড্ডাজি এসছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসছেন, তারপরেও আমরা হারিয়েছি 2021 সালে। তাহলে আমরা এটা প্রমাণ করে দিয়েছি যে কোনো নির্বাচনে বিজেপিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হারাতে পারে। তারপরেও যদি আমরা উদারতা দেখাই, আমরা যদি বারবার বলি, আর অধীর চৌধুরী সেখানে আমাদের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ করবেন আর বিজেপি নিয়ে একটা শব্দ ব্যবহার করবেন না, রোজ আক্রমণ করবেন, আলাদাভাবে সাংবাদিক সম্মেলন ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন। আমরা তো একটা শব্দ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সম্বন্ধে ব্যবহার করিনি। কংগ্রেসের বিরুদ্ধে যখন ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি। সেখানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, এইখানে অধীর রঞ্জন চৌধুরী শুধুমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি নয়, তিনি লোকসভার বিরোধী দলনেতা। তাকে বুঝতে হবে, তিনি যখন বলছেন কংগ্রেসের বিরোধী দলনেতা হিসাবে, সেখানে যখন উনি আমাদের বলছেন আমাদের শীর্ষ নেত্রীকে আক্রমণ করছেন, আমরা বেশি দিন সৌজন্য দেখানো সম্ভব নয়। আমরা তৃণমূল কংগ্রেস বিজেপিকে পশ্চিমবঙ্গের বুকে হারাবো এবং ইন্ডিয়া জোট, কংগ্রেস জিতুক, ইন্ডিয়া জোটে আমরা সেইভাবে আমরা পূর্ণ সমর্থন করবো। আমাদের নেত্রী বলে দিয়েছে, সেটাই আমাদের বক্তব্য, এর বাইরে আমাদের আলাদা কোনো বক্তব্য নেই। প্রদীপদা, মমতা ব্যানার্জি বলেছেন, একদম আক্ষরিক কথা বলেছেন, ভোটের পর ঠিক করব কোন দিকে যাব।
এটা তো আমরা প্রথম দিন থেকে বলছি। বিজেপির বিরুদ্ধে উনি যাবেন না পুরনো বন্ধু বিজেপির কাছে ফিরে যাবেন সেটা ওনাকেই ঠিক করতে হবে। বলেছেন এই কথাটা বলেছেন ভোটের পর দেখা যাবে বলেছেন। ইন্ডিয়া জোটে বলেছেন ভোটের পর দেখা যাবে, কিন্তু ভোটের পর উনি বিজেপির দিকে যাবেন বলেছেন ভোটের পর দেখা যাবে। ভোটের পর দেখা যাবে মানেটা কি? ইন্ডিয়া জোট, তার আগে শব্দটা ইন্ডিয়া জোট না, ইন্ডিয়া জোট শব্দটা নেই। তুমি কোট আন কোট দেখো যে কোনো ব্যাপারে উনি বলেছেন ভোটের পর ঠিক করব কোন দিকে যাব। কোন দিকে যাব মানেটা কি? কোন দিকে যাবো কথা নির্দিষ্ট করে বলতে হবে। বিজেপির বিরুদ্ধে যাব, আমি প্রধানমন্ত্রী হতে পারি, সেটা অন্য প্রসঙ্গ। আসল কথা ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, বারে বারে হচ্ছে এটা। এটা তো আমরা বলেছি রাজ্যসভার যখন বিল পাস হয় উনি অ্যাবসেন্ট থাকেন, ওনার দল অ্যাবসেন্ট থাকে। এটা কিন্তু মৃত্যুঞ্জয় বামেরা বারবার গত জুন থেকে যখন এই প্রসেসটা শুরু হয়েছে তখন থেকে যতবার এই প্রসঙ্গ উঠেছে বামেরা বলেছেন যে আপনারা দেখতে থাকুন, দেখবেন মাঝপথে উনি নেমে যাচ্ছেন। বামেরা অনেক কিছু বলতে পারে, তাই তো হচ্ছে না। আমরা মাঝপথে নামার এখানে প্রশ্ন নেই। আমরা ইন্ডিয়া জোটে আছি এবং ইন্ডিয়া জোটের যতটা আসন পশ্চিমবঙ্গে থেকে দেওয়া উচিত তৃণমূল কংগ্রেস সেই আসন দেবে ইন্ডিয়া জোটকে। এটা আমাদের দায়িত্ব। ইন্ডিয়া জোটের ফ্ল্যাগটা তৃণমূল কংগ্রেসের কাঁধে থাকবে পশ্চিমবঙ্গের বুকে এবং মমতা ব্যানার্জি সেই ফ্ল্যাগ এগিয়ে নিয়ে যাবে। তুই বামপন্থা শূন্য, লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, শূন্য নিয়ে তারা কি করবে? লোককে এত কথা বলবে, জ্ঞানের বাণী দেবে, বলবে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাবে, এই যাবে সেই যাবে। আসল আচ্ছা, আসল কথা হলো সংখ্যা তত্ত্বের ব্যাপার। তো রাজনীতি তো সংখ্যার উপরে নির্ভর করে। তাহলে সংখ্যায় যদি না থাকে এইসব বলে লাভ কি? প্রথম দিন থেকেই তো বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের সঙ্গে জোটে যাওয়া হবে না। এই আন্ডারস্ট্যান্ডিং তো ক্লিয়ার। আজকে নতুন করে মমতা ব্যানার্জি স্টেটমেন্ট করছেন, শূন্য ঠিক করে নাকি চয়েস শূন্য কাজে বলেছি। তাহলে মমতা ব্যানার্জি বলছেন যে এই কথাগুলো ফ্লোট করছেন কেন? শূন্য চয়েস দেন, এটা হয় পরিস্থিতি। রাজনীতিতে শূন্যটা চয়েস দেয়। আসলে দলের মধ্যে কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মমতা ব্যানার্জি এখানে দু চারটা কথা বলতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অধীর রঞ্জন চৌধুরীকে এ প্রসঙ্গে বলা হচ্ছে, তখন অধীর রঞ্জন চৌধুরীর যে বক্তব্য সেটাতে আপাতভাবে অন্তত তার যে ক্ষোভ বা অস্থিরতা সেটা তিনি ঢেকে রাখছেন না বা ঢাকা যাচ্ছেন না। যখন তাকে এ নিয়ে বলা হয় তখন কি বলেন অধীর রঞ্জন চৌধুরী? শুনুন। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল যে আপনি টানা ইডি সিবিআই নিয়ে তৃণমূলকে দোষারোপ করছেন। লিখে দিন ওগুলো ভালো করে। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল যে আপনি টানা ইডি সিবিআই নিয়ে তৃণমূলকে দোষারোপ করছেন। লিখে দিন ওগুলো ভালো করে। আমি সজলদার কাছে আসি, যে এই অবস্থায় দাঁড়িয়ে সজলদার তো বোধহয় বিজেপির বোধহয় দর্শক আসন ছাড়া আর কোনো জায়গা নেই, পপকর্ন খেতে খেতে দর্শক আসনে বসে থাকা। উই আর এনজয়িং, ভালো লাগছে। হ্যাঁ, দেখুন ব্যাপারটা কিরকম, পপকর্ন এনে দিতে বলবো না, পপকর্ন খেলে আবার ওরা আবার ভাগ চাইবে, এটা মুশকিল হবে। তখন মুশকিল যেটা হচ্ছে যে ধরুন কিরমভাবে বলছে, দেখুন মমতাদি আগেই বলে দিয়েছে যে আমি একলাই চলবো। আচ্ছা, আবার একজন কেন্দ্রীয় নেতা তিনি বলছেন 10 মিনিটের জন্য এসো মা, তুমি এলেই গ্ল্যামার বেড়ে যাবে। আমি ভেবে পাই না, আমি কারোর সঙ্গে কথা বলিনি, আশা করি তারাও এটা রাখবে, আমি ভেবে পাই না যে এর পরেও এখানকার যারা কংগ্রেসিরা আছেন তারা কি করে এই বিষয়টাকে মেনে নিয়ে কংগ্রেসটা করেন। তাদের ব্যাপার, তাদের রুচি, আমার তার মধ্যে কিছু নেই। সিপিএম এর জন্য তারা কিন্তু অত কান্নাকাটি করছে না। এখন কংগ্রেসটা সিপিএম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে। সিপিএম একটা স্ট্যান্ড নিয়ে যে আমি যাই করি না কেন, আমি দিল্লিতে গিয়ে পাশাপাশি বসতে পারি, চা খেতে পারি, কফি খেতে পারি, কিন্তু আমি তৃণমূলের সঙ্গে ভোট শেয়ারিং করব না। এটা সিপিএম একটা স্ট্যান্ড আছে। কংগ্রেসের স্ট্যান্ডটা হচ্ছে যদি তৃণমূলের সঙ্গে চটকে যায় প্রেম, আলিমুদ্দিনে রেডি হয়ে বসে আছে সিপিএম। আজকে সিপিএমকেও সেটা ভাবতে হবে। যদি 12টা বা 16টা বা 8টা যেটা রফা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যদি এরা রাজি হয়ে মেনে নিত তাহলে কিন্তু এরা সিপিএম এর সঙ্গে যেত না। আজকে যদি ওখানে রফা না হয় তাহলে যদি সিপিএম এর সঙ্গে যায় তাহলে সেটা কিন্তু সিপিএম এর জন্যও লজ্জার। এবারে আমি কতগুলো জিনিস আমি বলছি, ইন্ডিয়া জোটের INDIA জোটের নাম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তৃণমূলীরা বলছেন। আমরা তো ওখানে ছিলাম না, যারা ছিলেন তাদের প্রতিনিধিরা বলুন কথাটা সত্যি না মিথ্যে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জানতে চায় যে এটার নামকরণটা কে করেছেন। দেখুন বলছে ভোটের পরে, হ্যাঁ মমতাদি বলেছেন কোন যেদিকে যেতে হয় কোন দিকে যেতে হয় যাবো। আমি বলছি ভোটের পরে কাউকে কোনো দিকে যেতে হবে না। এই সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই রাম মন্দিরের দিকে চলে যাবে। রাম মন্দিরের বাইরে এরা বাটি হাতে নিয়ে বসবে, কারণ এই নির্বাচনে এদের কারোর কোনো সম্ভাবনা নেই।
আমি শুধু ভাবি যাদের এতগুলো কর্মী খুন হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনে, অবশ্য ওদের ট্র্যাক রেকর্ড আছে, সিপিএমের সাথে হাত মিলিয়েছে, তারা এত কি করে পায়ে ধরতে চায় তৃণমূলের? যারা এই মুখ নিয়ে তৃণমূলকে এত গালি দিচ্ছে, আমি জানতে চাই জোট হবার পরে যদি বাই চান্স জোটটা হতো বা যদি জোটটা হয়, তাহলে এরা এই মুখ দিয়ে ভালো বলবে? দেখুন, ইন্ডি জোট বলে আর কিছু নেই, তার পিণ্ডি এরা সবাই মিলে চটকে দিয়েছে। শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন এই নিয়ে একটু শোনাবো। আমরা তো জানি জোট মারা গেছে, মানুষও সেটা জানে। মৃত জোটের এখন পোস্টমর্টম চলছে, প্রকৃত মৃত্যুর কারণ জানার ঠিক সময় এলে ডেথ সার্টিফিকেট পেয়ে যাবেন। যদি আমরা দেখি বিশেষ করে বিহারেও এখন যে রিসেন্ট ডেভেলপমেন্ট, অভিষেক, যে জোট মারা গেছে বা জোটের আর অস্তিত্ব নেই, বিজেপির এই যে বলা কথাগুলো, আনফরচুনেটলি তা বলার তো যথেষ্ট গ্রাউন্ড দেখা যাচ্ছে। গ্রাউন্ড তো আছে, এবার গ্রাউন্ডটা কি বলতো, দেখো নীতিশ কুমার যদি কালকে ইন্ডিয়া জোট থেকে চলে যান, তাহলে নীতিশ কুমার জাস্ট এক সপ্তাহ আগে নরেন্দ্র মোদীকে যা বাপান্ত করেছেন, আমরা তার থেকে কম মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি। সেটা তো ভিন্ন প্রসঙ্গ। না একটু পাঞ্জাবে কম গালাগালি এই অবস্থা, বাংলায় এখনো পর্যন্ত হচ্ছে না, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন হচ্ছে না। বিহারেও এবার এরকম একটা টালমাটাল পরিস্থিতি, যেটা হবে কোথায়? তামিলনাড়ু, মহারাষ্ট্র, এটা বোধহয় তোমার এখানে তুমি যদি আর্কাইভ করলে এই কথাটা আমি বোধহয় 100 বার বলেছি। তামিলনাড়ু, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং বিহারে যেহেতু আরজেডি আছে, এই কতগুলো রাজ্য ছাড়া হয়তো সব জায়গায় সর্বসম্মতিক্রমে জোট হবে না, এটা আমরা আগে থেকে জানতাম। এইটা নাম্বার 1। এইবার হচ্ছে কেন দরকার? নামটাকেও ছোট করছো তো, নামটাকেও তো ছোট করছো। একটা নাম দিয়েছো দেশের নামের সঙ্গে মিলি। আমি তোমাকে একটা প্রশ্ন করছি, এই নামটার যদি এই অবস্থা হয়, তোমরা সরকার এলে তো দেশটাকেও এরকম করে দেবে। এবার সজলদা সবসময় তো জল বয় না, ওর নাম কেন সজল হয়েছে, এই সব আলোচনার তো কোনো অর্থ নেই। এবার আমি বাংলায় বলি, হ্যাঁ, সজল শব্দটার একটু বুৎপত্তিগত অর্থটা দেখে নিই। আমি কাজের কথাটা বলি, যে আমরা কেন প্রিপোল অ্যালায়েন্সটা করলাম, এটা অনেকেই করলাম বলো না, এখনো হয়ে ওঠেনি। না প্রিপোল অ্যালায়েন্সটা হয়েছে, এটা দরকারটা কোথায় হলো? অ্যাজ পার নির্বাচন কমিশন, সেটা হচ্ছে যে যদি কখনো কোনো ত্রিশঙ্কু সরকার হয়, যেখানে কারোর কোনো অ্যাবসলিউট মেজরিটি থাকে না, সিঙ্গেল লার্জেস্ট পার্টি বা সিঙ্গেল এমন যদি মানে প্রিপোল অ্যালায়েন্সের সময় কারোর যদি সংবিধান বোঝাচ্ছে না কিন্তু এক সেকেন্ড একটু শুনে না, এগুলো বুঝি কি লাভ, সাবজেক্টের কথা এসো না। কারণটা মানে ইন্ডিয়া তো ইন্ডিয়া নথিভুক্ত একটা জোট, এবার ইন্ডিয়ার নাম নিয়ে তো জোটটা আছে, শঙ্কু ত্রিশঙ্কু সব অবস্থায় নিজেরা ইন্ডিয়াটা আছে না? আরে দরকার নেই, বিজেপি কে কাউন্ট করো। আরে বাবা, আরে এখন খুঁজে ইন্ডিয়া আছে না? খুঁজো না, তুমি বিজেপি কে আছে না? আরে বিজেপি একাই যথেষ্ট, তোমার এনডিএ আরে তোমার কি অবস্থা দেখো না, নির্বাচন কমিশনের কাছে তোমার ইন্ডিয়া আছে না? আরে দরকার কি নেই, ধরে নাও, তাতে কি গেল? ভেরি গুড, যদি না থাকে তর্কের কাছে আমি ধরে নিচ্ছি নেই। আমি একটু বলি, এনডিএ জোট নিয়েও বিজেপি বলবে, ইন্ডিয়া জোট নিয়েও বিজেপি বলবে, সেটা তো হয় না। ইন্ডিয়া জোটের তো আমরা সরি আই ইন্ডিয়া, আচ্ছা ইন্ডিয়া, আচ্ছা ইন্ডিয়া, তুমি আই ইন্ডিয়াই বলো, আমি ইন্ডিয়াই বলবো, আমি ইন্ডিয়াই বলবো, আমি ইন্ডিয়াই বলবো, আমি ইন্ডিয়াই বলবো, যেটা তোমাদের অবস্থা, আমি ইন্ডিয়াই বলবো। ইতিমধ্যে আরো একটা আছে তোমাদের তরফ থেকে মৃত্যুঞ্জয়, যেটা এখন শোনা যাচ্ছে যে ওই দিন লেডি কনস্টেবলের পরীক্ষা আছে 28 তারিখ, সেই জন্য রাহুল গান্ধীর শিলিগুড়ির যে কর্মসূচি, সেই শিলিগুড়ির কর্মসূচির অনুমতি দিতেই নারাজ জেলা প্রশাসন। আমি এটা সমস্ত কর্মসূচি নিয়ে জটিলতা, কর্মসূচি নিয়ে আমাদের কোনো মধ্যে কোনো, কংগ্রেসের কর্মসূচি কংগ্রেস পালন করবে, এটা রাজনৈতিক দল, তাদের কর্মসূচি থাকতেই পারে, তারা পালন করতেই পারে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের শুনে নাও, তোমায় বলছে অ্যাঙ্কার, উত্তর তুমি দিচ্ছ, তাহলে তুমিই দাও। আরে না, আমি তোকে ধরিয়ে দিচ্ছি, তৃণমূল করবে। যাই হোক, এবার কথা হলো যে এই আমাদের, আমি মদন মিত্র বলতে রাজি নয়, তুমি এরকম কথা বলো না। আমার দ্বিতীয় কথা হলো যে আমি তোমায় ছাত্র পরিষদ বলতে চাই। এক সেকেন্ড প্রসঙ্গে আসি প্লিজ মৃত্যুঞ্জয়। কংগ্রেস যেখানে শক্তিশালী সেখানে কনসেন্ট্রেট করুক না। এই যে ন্যায়যাত্রা যেখানে যেখানে কংগ্রেসের সাথে সরাসরি বিজেপির লড়াই আছে, সেখানে সেখানে ন্যায়যাত্রা করে বিজেপির অন্যায়গুলো সেখান থেকে সরাক।
পশ্চিমবঙ্গে আমরা ন্যায় প্রতিষ্ঠা করছি। না না, কিন্তু এখানে একটা গণতান্ত্রিক কাঠামো, না মৃত্যুঞ্জয় আসতেই পারে, আমরা বলছি আসতেই পারে, আসতেই পারে, কে কোথায় না আমি না বলিনি, আমি বলেছি আসতেই পারে, কিন্তু সামনে আসলে তো জায়গা জুতো দেখাচ্ছ ভাই, সেটা তো বলো। আমরা কোনো দেখাইনি, কোনো তৃণমূল কংগ্রেসের কেউ কোনো জায়গা দেখায়নি। আজকে যারা আজকে নাগরিক সমাজের ছিল, তৃণমূল কংগ্রেসের কিসের? যদি কোনো নাগরিক সমাজের কেউ যদি কিছু দেখায়, তৃণমূল নাগরিক নয়, এটা তৃণমূল নাগরিক নয়। সুমনদা এক সেকেন্ড, সুমনদা প্রথমত হচ্ছে রাহুল গান্ধীর এই যে হঠাৎ করেই আজকে সকালে ন্যায়যাত্রা কাটছাট, অভিষেক যেটা বলছেন যে একটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যদিও অভিষেকও কনফার্ম নন, যে সোনিয়া গান্ধীর হয়তো শরীর ভালো যাচ্ছে না, সেজন্য যদি রাহুল গান্ধী গিয়ে থাকেন তা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ থাকার কথা নয়। কিন্তু এই যে অ্যাব্রাপ্টলি যদি সেটা না হয়, তাহলে এই অ্যাব্রাপ্টলি তার চলে যাওয়া, তার আবারও 28 তারিখ আসার কথা, এরই মধ্যে আবারও কংগ্রেসের দিক থেকে অলিভ ব্রাঞ্চ দেখানো, আর তারই মধ্যে বিহারে উদ্ভূত পরিস্থিতি, সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে গোটা বিষয়টা? আগে আমি ফার্স্ট মৃত্যুঞ্জয় যেটা বলছিলেন সেটা থেকে আমার একটা ইন্টারেস্টিং জিনিস মনে পড়লো, যেটা থেকে বোধহয় ইন্ডিয়া নামকরণে সবাই উৎসাহ পেয়েছিলেন, বা বিজেপির ভাষায় INDIA। চাকদে সিনেমায় একটা দৃশ্য ছিল, দুজন ফরওয়ার্ডের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব, কমল আর প্রীতি বা কোমল আর প্রীতি, কে গোল দেবে সেটা সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, দুজনেই বলছে দলকে জেতাবো। তো যদি তৃণমূল বলে যে আমরা পশ্চিমবাংলা থেকে বেশি আসন নিয়ে যাব, আর কংগ্রেস আর লেফট যদি সেটাকে মানে ঘুরিয়ে এন্ডোর্স করে, তাতে অসুবিধা নেই। কংগ্রেস আর লেফট যদি বাড়ে তাহলে তো অ্যাকচুয়ালি ক্ষতি বিজেপির, একমাত্র ক্ষতি বিজেপির, কারণ বামেদের ভোটই রামের কাছে গেছিল। সো মানে আমি কিন্তু সজল ঘোষের বা যেভাবে অভিষেক ভাঙলেন সযুক্ত জল ঘোষের সবাই কোনো কথা বলিনি, ফলে আমি আশা করব যে আমার সময় কেউ বলবেন না, অন্তত এইটুকু মনের পরিচয় দেওয়া যাক। কামিং ব্যাক টু দ্য ওল্ড পয়েন্ট, ইফ ইট ইজ এ টিম, সেখানে তো নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে, বোঝাই যাচ্ছে যে কারা বেশি আসন পাবে। কিন্তু রাহুল গান্ধীর যাওয়াটা বোধহয় পূর্ব নির্ধারিত ছিল, কারণ জয়রাম রমেশ আসামে ঘোষণা করে দিয়েছিলেন যে 26-27 র্যালি হবে না। 26-27 যে র্যালি হবে না এটা পূর্ব ঘোষিত হয়েছিল সুমনদা। হ্যাঁ, আজকে সকালে হঠাৎই দেখা গেল, আজকে যেটা ফিরে যাওয়া সেটার ব্যাপারে অনেকগুলো ব্যাখ্যা আছে। অবশ্যই বিহার একটা ব্যাখ্যা, অবশ্যই একটা ব্যাখ্যা শোনা যাচ্ছে যে কংগ্রেস একটা EVM নিয়ে প্রেস কনফারেন্স করতে চায়, একটা ব্যাখ্যা শোনা যাচ্ছে যে রাহুল গান্ধীর মা অসুস্থ, এভরিথিং ইজ পসিবল। কিন্তু EVM নিয়ে প্রেস কনফারেন্স করতে চাইলে প্রথমত যদি সেটা রাহুল গান্ধী নিজে করতে চাইতেন এখান থেকেই করতে পারতেন, দ্বিতীয়ত এখন এই কমিউনিকেশনের জোয়ারের যুগে যদি অন্য কেউ করেন, রাহুল গান্ধী তাকে তার প্রপার ব্রিফটা দিতে পারছেন না, সেই জন্য তাকে উড়ে যেতে হচ্ছে তড়িঘড়ি। না 26-27 মানে উনি হয়তো 4 ঘন্টা সফর কমিয়েছেন, উনি দুপুর 2টায় বেরিয়ে গেছেন, 6টায় বেরোতেনি। এক্স্যাক্টলি, মানে 4 ঘন্টা সফর কমানো, সিরিয়াসনেস নিয়ে তো প্রশ্ন উঠে যায়। না 4 ঘন্টা সফর কমানোটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, আবার আমি বলছি উনি 6টায় বেরোতেনি, এটা মোটামুটি কিন্তু জয়রাম রমেশের পুরনো টুইটগুলো দেখলেই বোঝা যাবে। না সে বিষয়ে কোনো সন্দেহ নেই সুমনদা, তার জায়গায় 2টোয় বেরিয়েছেন। আমি আবার কামিং ব্যাক টু দ্য ওল্ড পয়েন্ট, যে এটা যদি তৃণমূল হোক বা JDU হোক বা যাদের সঙ্গে জোটে দ্বন্দ্ব আছে সেগুলো মেটানোর চেষ্টা হয়, তাহলে আমাদের নজর রাখতে হবে সত্যি সত্যি বিহারের ক্রাইসিসকে রাহুল গান্ধী মেটাতে পারলেন কিনা, বা যেটুকু ক্রাইসিস পাঞ্জাবের পরে দিল্লিতে আছে সেগুলোকে মেটানো সম্ভব হলো কিনা, সেটা হয়তো ওনার একটা প্রসেস। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে হোয়াই বিজেপি ইজ হ্যাপি ওভার দিস ইজ অনলি মানে বিজেপির জন্যই একমাত্র টেনশন। যদি কংগ্রেস এবং লেফট আলাদা লড়ে তাহলে তো বিজেপির জন্য বিপদ, কারণ তাহলে প্রতিষ্ঠান বিরোধিতার ভোটে ভাগ বসবে। বিজেপির তো বরঞ্চ মানে শ্রমিক ভট্টাচার্য তো বরঞ্চ রোজ বলা উচিত জোট হোক জোট হোক জোট হোক, উনি তো সবচেয়ে বড় মানে ভিকটিম। যদি গতবার নেপালতে ভট্টাচার্য ভোট না কাটতো তাহলে তো সৌগত রায়ের জায়গায় উনি দিল্লিতে পৌঁছে যেতেন। আর মানে বিজেপি যদি নিজস্ব ভোট সমীকরণ মাথায় না থাকে তাহলে ইটস গুড। বলবো দেখুন, সব যেমন সযুক্ত জল হয় না, আর সব সুমন দন্তাশয় হস্যও হয় না, কিছু তালবস্বয় হস্যও হয়। আপনি যেভাবে ব্যাখ্যা করলেন না, রাজনীতিটা ঠিক ওইরকম ভাবে হয় না। আপনি বিশেষজ্ঞ, মানে বিশেষজ্ঞ মানে বিশেষভাবে অজ্ঞ।
আমরা যারা মাঠে ঘাটে আক্রমণ না, কোনো ব্যক্তি আক্রমণ করেনি তো, আপনি সুমন বলেছেন, আমি সেটা ব্যাখ্যা করলাম। তো আমি যেটা বললাম না না উনিও তো করেছেন, সেটা তখন তো আপনি বাধা দেননি। ওনার যখন এখানে অভিষেক করেছে তখন আপনি বাধা দেননি, আমায় দিলে আপত্তি, এটা ঠিক না। আপনি তো হবেন, নিরপেক্ষ হবেন, এটা তো আমি বিশ্বাস রাখি। আমার বক্তব্য যেটা হচ্ছে নিরপেক্ষ নয়, মানুষের পক্ষে, তাই হন, মানুষের পক্ষে হন। হ্যাঁ, তৃণমূলী বা যারা সাপোর্ট করছে অন্যদের, তাদের পক্ষে হবেন না, এটাই আমার বলার বক্তব্য। আমার বলার বক্তব্য হচ্ছে আমরা এগুলোতে উৎসাহিত, আনন্দিত, এগুলো কিছুই না। আমরা মানুষকে দেখাতে চাই যে যারা স্থায়ী সরকার দেবে বলে, একটা সরকার যদি 5 বছর চলতেই না পারে, আমরা সেটাই মানুষকে দেখাতে চাই। আমি বুঝতে পারি, এই খুব সংক্ষেপে এটাই যে যদি জোট দিনের আলো দেখার আগেই এরকম আর্ম টুইস্টিং হয়, এত রকমের কমপ্লিকেশনস হয়, তাই নিয়ে এত রকমের প্রশ্ন হয়, তাহলে এই জোট সরকারে আসবে, সেই সরকার 5 বছর চলবে, ধরে নেওয়া যাক যে গোটা দেশ এই মুহূর্তে ধরে নিলাম যে বিজেপিকে সরাও একটা বিকল্প, এবং সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়াকে তারা বিকল্প হিসেবে নিচ্ছে, কি ভরসায় নেবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তুমি যেটা বলতে চাইছো যে স্থায়ী সরকার যদি হয়ে যায় তাহলেই সব সমস্যার সমাধান। না, কিন্তু স্টেবিলিটি, এই তো এখানে একটা জোট নিয়ে এত আর্ম টুইস্টিং, এ তো যেদিন আমি ধরে নিলাম, আবার বলছি, ধরে নিলাম বিজেপি হেরে গেল, ইন্ডিয়া জোট স্বমহিমায় ক্ষমতায় এলো, তার পরের দিন থেকে তো ইউপিএ 2 তে যা দেখা গিয়েছিল তার থেকেও খারাপ অবস্থা। আজ অব্দি 3টে সংখ্যালঘু সরকার তার পূর্ণ টার্ম কমপ্লিট করতে পেরেছিল, তার নেতৃত্বে ছিল কংগ্রেস। অ্যাবসলিউটলি রাইট, মানে আমি অটল বিহারী বাজপেয়ীটাকে, পারসেপশন কি হচ্ছে এবার সেই পারসেপশনের জায়গা থেকে বলি যে ধরে নাও স্টেবল গভর্নমেন্ট কেন্দ্রে আছে সংখ্যার বিচারে, স্টেবল গভর্নমেন্ট মণিপুরেও আছে। কি স্টেবিলিটিটা দেখছো বলো তো? স্টেবিলিটি কি সংখ্যায়? ওটা তো ডবল ইঞ্জিন, এমন ইঞ্জিন জ্বালিয়েছে, কয়লা আলটিমেটলি ইঞ্জিনে না দিয়ে মানুষের মুখে দিচ্ছে। দরকার নেই ওরকম স্টেবিলিটি। বিরতির পর ফিরে আসছি, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর, দেখতে পাচ্ছি। হাইকোর্টে বেনজির কাণ্ড, এক বিচারপতির বিরুদ্ধে সরব আরেক বিচারপতি, ডিভিশন বেঞ্চের নির্দেশকে বেআইনি বলছে সিঙ্গল বেঞ্চ। মেডিকেল দুর্নীতি মামলায় আক্ষরিক অর্থে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে বাকবিতণ্ডা নতুন নয়, বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে বচসা আগেও দেখা গিয়েছে। পুলিশ প্রশাসনকে দায়িত্বের পাঠ পড়িয়ে ভৎসনা করতে দেখা গিয়েছে বিচারপতিদের, কিন্তু বিচারপতি বনাম বিচারপতি, এমন সংঘাত আক্ষরিক অর্থেই নজিরবিহীন। বৃহস্পতিবার 2 বিচারপতির নজিরবিহীন সংঘাত ঘটল কলকাতা হাইকোর্টে। একজন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর একজন বিচারপতি সৌমেন সেন। সংঘাতের সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে। ওই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবারই সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি শুরু হলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিচারপতি সেনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি টেনে আনেন হাইকোর্টের আরেক বিচারপতি অমৃতা সিনহার নামও। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে তিনি রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন এদিন এজলাসে বসে, তাও বিস্তারিত বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার কথায়, প্রথমত বিচারপতি সেন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। তৃতীয়ত, প্রাথমিকের 2টি মামলাও খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দাবি, বিচারপতি সিনহার থেকেই গোটা বিষয়টি তিনি জানতে পারেন এবং বিচারপতি সিনহা বিষয়টি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও জানিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় লিখেছেন, বিচারপতি সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। ওই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তিদের মতো আচরণ করছেন। তিনি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। তাই সুপ্রিম কোর্টের উচিত বিচারপতি সেনের সমস্ত নির্দেশ খারিজ করা। এক ধাপ এগিয়ে নির্দেশনামায় বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও লেখেন, বিচারপতি সেনের বিরুদ্ধে কেন ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 2 বছর ধরে তাঁর বদলি হচ্ছে না? কে তাকে বাঁচাচ্ছে? আমি দেশের প্রধান বিচারপতিকে এটা দেখার জন্য অনুরোধ করব।
মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত নিয়ে নির্দেশনামায় বিচারপতি গঙ্গোপাধ্যায় লেখেন, রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর খারিজের নির্দেশ দিয়েছেন বিচারপতি সেন, তাই সেই নির্দেশ বৈধ নয়। সিবিআই এর উচিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। এই নির্দেশের কপি অবিলম্বে কলকাতা হাইকোর্ট এবং দেশের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। 2 মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে। এদিন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্ণমাংশু নিয়োগের রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন দুজন বিশিষ্ট আইনজীবী, ভাস্কর প্রসাদ বৈশ্য এবং অরিন্দম দাস। আমি প্রথমে অরিন্দমের কাছে আসি। অরিন্দম, এটা আমরা কি দেখছি আদালতে? বিচারপতি বনাম বিচারপতি, বিষয়টা ঠিক বিচারপতি বনাম বিচারপতি বলাটা কতটা ঠিক হবে, এটা আমার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। বিষয়টা এটা ঠিক যে দেখুন, আমরা সবসময় জানি একটা সিঙ্গেল বেঞ্চ যদি কোনো রায় দেয়, ডিভিশন বেঞ্চ সেটা খারিজ করতে পারে, তার ক্ষমতা আছে। তো এখানে আমাদের রিট রুলস বা কিছু রুলস রেগুলেশনস আছে। হ্যাঁ, এটা ঠিকই যে আমরা দেখেছি কালকে যেরকম হঠাৎ করে উইদাউট এনি অর্ডার কপিকে মেনশন করা হলো, সেই অর্ডারটা দেওয়া হলো, সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকবে। কেন আজকে এই প্রসেসটা যদি চালু করে দেওয়া হয়, তাহলে সাধারণত আমরা সাধারণ আইনজীবীরাও একই প্রসেস চাইবো, তাহলে রুলস রেগুলেশনসগুলো কিছু থাকবে না। কিন্তু এই যে অর্ডার আপনারা যেটা যে আমরা আজকে আলোচনা করছি বা যে বিষয়টা বলছি, সেটাতে দেখতে হবে যে উনি কিছু জায়গায় কিন্তু তার বক্তব্য রেখেছেন। আমরা সবসময় জানি যে কোর্টের কোনো অর্ডার চ্যালেঞ্জ করে উপরে কোর্টে যাওয়া যেতেই পারে এবং আলটিমেটলি এর ফ্যাসলা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে থাকতেই পারে। সেই জন্য বিচারপতি বনাম বিচারপতি না, দুজনের ডিফারেন্স ইন ওপিনিয়ন। আমরা অনেক সময় দেখেছি দুজন বিচারপতি একসঙ্গে ডিভিশন বেঞ্চে বসেও এগ্রি না করেও কিন্তু জাজমেন্ট চেঞ্জ হতে পারে। হ্যাঁ, কিছু মন্তব্য আপনারা যেটা দেখাচ্ছেন, এখনও অর্ডারটা যেহেতু আপলোড হয়নি, আমরা ওটা দেখতে পাইনি, তো আপলোড না হওয়া যেটা বলা কতটা ঠিক আমি জানি না। না, কিন্তু আদালত সম্পর্কে জনমানুষে, আমি আবারও বলছি যে যখন আমরা এটা নিয়ে আলোচনা করছি, আমাদের কিন্তু এতটুকু অভিপ্রায় নেই বিচার ব্যবস্থা বা কোনো বিচারপতি সম্পর্কে সামান্যতম অশ্রদ্ধা ব্যক্ত হোক, অ্যাবসলিউটলি নয়। আমি সবাইকেই রিকোয়েস্ট করব যে যথেষ্ট সতর্ক সচেতন হয়ে প্রত্যেকটা শব্দ ব্যবহার করতে, কিন্তু জনমানুষে কি একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। একদম, এটা এই ব্যাপারে আপনার সঙ্গে আমি একমত যে টেকনিক্যালি যে আইনি প্রসিডিওর বা যে আমরা প্রোটোকলটা মেনটেন করি, সেটা থেকে যদি আমরা ডাইভার্ট হয়ে যাই বা সেটা যদি ফলো না করি, তাহলে সাধারণ মানুষের কাছে বিচার ব্যবস্থাটা নেগেটিভ ইম্প্যাক্ট যাবে। এটা নিয়ে কোনো আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত, কিন্তু এর টেকনিক্যালিটিস আছে এবং এটা নিয়ে আরও নিশ্চয়ই আলোচনা হবে। এবং যেটা আপনাকে বললাম যে আমরা সবসময় জানি যদি কোনো রায় আমরা খুশি হই, আমরা উপরে কোর্টে যেতেই পারি, বাট তার যে ফরম্যাট বা ফর্মুলা সেটা যদি ফলো করা হয়, আমার মনে হয় তাহলে প্রথমত বিতর্কের জায়গাটা সৃষ্টি হওয়ার জায়গা থাকবে না। কারণ রিট রুলস বা রেগুলেশন যদি ফলো করা হয়, সেটা অনেক ক্ষেত্রে দেখুন বিচার ব্যবস্থার কাছে সে ক্ষমতা আছে, সে যদি মনে করে জাস্টিস দেওয়ার জন্য আমরা এই পদ্ধতিগুলোকে বাইপাস করতেই পারি। কিন্তু বাইপাস করতে গিয়ে এই যে একটা নজিরবিহীন, আপনি যেটা বললেন জনমানবের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে, এটাও কারেকশন করাও কিন্তু বিচার ব্যবস্থারই দায়। আমরা যারা বিচার ব্যবস্থার পার্ট, আমরা যারা আইনের ছাত্র, তাদেরও দায় এবং সকলের দায় প্রপার প্রসিডিওরটা যেন ফলো করা হয়। যদি প্রসিডিওরে ভায়োলেশন আসে, তাহলে এরকম সংঘাত আগামী দিনেও আসবে, সেটা নিশ্চয়ই বিচার ব্যবস্থার জন্য ভালো না। ভাস্কর, শুনুন, আমি তো কোর্ট প্রিমাইসেসে ছিলাম না, কিন্তু আমি যে আজকে জানতে পেরেছি, কিন্তু দেখুন সিঙ্গেল বেঞ্চে অর্ডারে ডিভিশন বেঞ্চ হয়, ডিভিশন বেঞ্চে যদি স্টে দিয়ে থাকে সেটা তাহলে এইটা কোনো ব্যাপার না, স্টে দিতেই পারে। যদি আর একটা কথা বলি, স্টে পাওয়া যায়, কিন্তু একটা কথা কি, বিচারপতি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে অর্ডারটা আমরা কি করি, আমরা যখন আমরা প্র্যাকটিসে এসছি আমরা অনেকেই দেখেছি অরাল প্রেয়ার। ভাবুন আজকে এইভাবে একটা অর্ডার হলো, সে অর্ডারে দেখা যাচ্ছে কি খুব ভায়োলেশন হচ্ছে, কি হচ্ছে, আমরা ডিভিশন বেঞ্চে গিয়ে আমরা ওরাল প্রেয়ার করতে পারি। ওরাল প্রেয়ারে জজ সাহেব বলেন ডিভিশন বেঞ্চে আমি টাইমিং স্টে দিলাম, আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন, সেই অ্যাপ্লিকেশন হিয়ারিং হবে। সেটার জন্যে আমার মনে হয় না সিঙ্গেল বেঞ্চকে এইভাবে একটা স্টেপ নেওয়া উচিত। কারণ যদি ডিভিশন বেঞ্চকে আমরা যদি আজকে সিঙ্গেল বেঞ্চ যা অর্ডার দিয়েছে ডিভিশন বেঞ্চ যদি না মানে, ডিভিশন বেঞ্চ বলছে আমি সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে আমি মানবো না, ট্রায়াল কোর্ট যদি লোয়ার কোর্ট বলে আমি হাইকোর্টে অর্ডার মানবো না, এইটা না হওয়া উচিত। আর একটা কথা কি, আজকে যেভাবে আমাদের লার্নেড অ্যাডভোকেট জেনারেলকে যেভাবে আমাদের উনিও কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে অ্যাডভোকেট জেনারেল, ওনাকে যেভাবে রিমার্ক করা হয়েছে সেটা না করাই হলো ভালো হতো।
সেটা আমাদের একটা মনে আছে, জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি একটা রিমার্ক করেছিলাম অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদারকে। সে তখন আমরা একটা স্টেট অ্যাডভোকেট একটা আমরা নিজে মিটিং করে বলেছি আমি জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি করে আমরা স্টেট অ্যাডভোকেট অ্যাপিয়ার করবে না। কিন্তু আমি জানি না আমাদের স্টেট অ্যাডভোকেট সোমবারে মিট হব, এই ব্যাপারে আমরা নিজস্ব একটা মিটিং করে চিফ জাস্টিসকে জানাবো আমরা স্টেট অ্যাডভোকেট অ্যাপিয়ার করবো কি করবে না জাস্টিস গঙ্গোপাধ্যায় কোর্টে। আমি এখানে একটু আসি সজলদার কাছে। আর একটা কথা, হ্যাঁ প্লিজ বলুন ভাস্কর। আর একটা কথা দেখি, ভাবুন আমাদের দেখুন একটা কথা কি, সিঙ্গল বেঞ্চকে যেভাবে উনি ক্রিটিসাইজ করেছে ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চকে তারপরে শুনলাম নাকি মেনশনিং করা হয়েছে চিফ জাস্টিসকে ওনার পাঠিয়ে দিয়েছে কি আমি কিছু বলবে না, যা বলবো চিফ জাস্টিস। যদি সিঙ্গল বেঞ্চ এই যদি ব্যাপারটা যে চিফ জাস্টিস কাছে পাঠিয়ে দিতেন অনারেবল চিফ জাস্টিস, তাহলে ভালো হতো। এখন তো সার্ভারে আমরা অর্ডার পাইনি, উনি কি অর্ডার দিয়েছেন সার্ভারে কি বেরোবে। অনেক সময় দেখা যায় কোর্টে অনেক কিছু রিমার্ক করা যায় কিন্তু অর্ডারে সেটা আসে না। আগে আমরা ফার্স্ট সার্ভারে কি অর্ডারটা সার্ভার লোড করে আমি দেখি, তারপরে আমরা একটা কমেন্ট। আমি সজলদার কাছে আসবো। সজলদা, আমরা গত বেশ কিছুদিন ধরেই দেখছি যে আদালতে খবর হচ্ছে, এটা খুব পজিটিভ দিক। আদালতে খবর হচ্ছে, আদালত আরও বেশি করে সাধারণ মানুষের ভরসার জায়গা তৈরি হচ্ছে, এটা অত্যন্ত পজিটিভ দিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আদালত কিছু কিছু কারণে হেডলাইন্স হচ্ছে, আদালতের কথোপকথন বা আদালতের কিছু ঘটনা পরম্পরা, যেমন আজকে যেটা নিয়ে একটা প্রশ্নের অবকাশ থেকে যেতে পারে জনমানুষে। আবারও বলছি, বিচার ব্যবস্থা, আদালত, বিচারপতিদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। দেখো, আমি বলি যেটা তুমি বলেছো যে সতর্ক সচেতন হয়ে কথা বলতে, এটা শুধু যারা এই প্যানেলে বসে আছে মুখপত্র তাদের, না যে মুখপত্ররা বাড়িতে বসে সারাদিন ধরে টিভির সামনে, হ্যাঁ না বলছে, আচ্ছা তাদের জন্য বলছো না, তারা কি বলছে সেটাও ভাবতে হবে নিশ্চয়ই। দেখো, তাদের বক্তব্যের দায় এই প্ল্যাটফর্মের নয়, এখানেও যে বলছে তার বক্তব্যের দায় এই প্ল্যাটফর্মের নয়, কিন্তু যেহেতু এখানে আমি সঞ্চালনার দায়িত্বে আছি আমি সবাইকে সতর্ক করব। আমি বলছি যে দুজন বিচারপতির মধ্যে বা একজন আইনজীবীর সঙ্গে বিচারপতির একটা দ্বন্দ্ব হয়েছে, তার জন্য তো কোর্টই আছে, সেখানে আমাদের মন্তব্য করার খুব একটা জায়গা নেই। জনমানবের সঙ্গে বিচার ব্যবস্থার কোনো নেই, সম্পর্ক নেই। জনমানবের জন্যই বিচার ব্যবস্থা, কিন্তু বিচার ব্যবস্থাটা চলে হচ্ছে আইনের ওপর। যেমন ধরো বালুদা চুরি করেছে, তাই বলে বালুদাকে কিন্তু ফাঁসি দেওয়া যাবে না। চুরির যা সর্বোচ্চ সাজা সেটা দেওয়া যায় বা সর্বনিম্ন সেটা দেওয়া যায়, তার বাইরে একজন বিচারপতি যেতে পারেন না। এখন যে বিচারপতিরা এই ধরনের মন্তব্য করেছেন বলে আজকে আমরা শুনছি, বা যে তিনি যে মন্তব্যগুলো করেছেন বলে আমরা শুনছি, সেগুলো গ্রাহ্য কি অগ্রাহ্য সেটাও কোর্টেই হবে, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই রাজ্যে বিচারপতিদের কি অবস্থা। এই রাজ্যের বিচারপতিদের বাড়ির সামনে কেউ পোস্টার মারে, কেউ বিচারপতিদের ধাক্কা মারে, কেউ বিচারপতির এজলাসের বাইরে স্লোগান শাউটিং করে, কেউ বিচারপতির স্বামীকে, বিচারপতির স্বামী তিনি একটা মামলার একটা উকিল, তাকে বলে যে তুমি এবার দাও মোবাইল জমা দাও, হ্যাঁ, তাকে মামলায় জড়ানোর চেষ্টা হয়। এই রাজ্যে বিচার ব্যবস্থাটাকে যারা পুরো একদম ধ্বংস করে দিয়েছে, সরকারি প্রত্যেকটা মামলা যায়, প্রত্যেকটা মামলা হারে, তারপর সরকার আবার তার উপরের কোর্ট, তার উপরের কোর্ট, তার উপরের কোর্টে যায়। একটা ছোট ঘটনা বলছি, নওশাদ সিদ্দিকী একটা মামলা করলো যে আমি ভিক্টোরিয়া হাউসের সামনে একটা জায়গা চাই। নিশ্চয়ই আপনি যদি বলেন কি অধিকার নেই, যেতেই পারে, কিন্তু এটা কোনো প্রেসিডেন্সও নেই যে একটা জায়গায় সরকার হেরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে যে একটা মিটিং, একটা সভা, জনসভা, সেটাও হাজার লোকের, সেই সভাটাকে এক মিনিট শেষ করে নিই। যারা এইভাবে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করে রেখেছে, শোনা যায় বিচারপতির কন্যাকে বিদেশেও টেলিফোনে চমকানো হয়, তাদের থেকে অন্তত এইসব বিচার টিচারের কথা না শোনা ভালো। বিচারপতিকে যারা অরণ্যদেব বলে, তারা আর কি বলবে বিচার নিয়ে। প্রথমত উনি বিচারপতি হিসাবে উনি নিজে ভাবছেন যে রোজ আদালতে এমন কিছু মন্তব্য করব যেগুলো নিয়ে খবর হবে।
ওনাকে কেউ কেউ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বাবু উনি নিজে ওনাকে মানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে দিচ্ছেন, কেউ কেউ ভগবান বানিয়ে দিচ্ছেন, আর উনি নিজেকে ভগবান ভেবে এই সব মন্তব্যগুলো করছেন। আচ্ছা, অমৃতা সিনহার সাথে আরেক বিচারপতি সেনের কি কথোপকথন হয়েছেন ওনাকে যদি বলেও থাকেন, অমৃতা সিনহা নিজে বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যদি ওনার মানে কোনো যদি বক্তব্য থাকে তিনি বলতে পারেন, অভিযোগ থাকে বলতে পারেন, উনি কি বিচারপতি অমৃতা সিনহার মুখপাত্র হিসাবে কাজ করবেন? উনি যেইভাবে প্রত্যেক দিন আপনার কথা সময় বলিনি, আপনি বলেছেন আপনার বেলায় বিচারপতিদের কিভাবে বিচার ব্যবস্থা করেন। আপনার এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেও তো খুনের অভিযুক্ত, তাহলে তো আমাদের বক্তব্য হলো যে বিচার উনি রোজ এইভাবে, আর আমাদের সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চে যদি কারো পছন্দ না হয় সুপ্রিম কোর্টে যাবে, এ তো সাংবিধানিক অধিকার। ডিভিশন বেঞ্চের রায় উনি নিজে সুপ্রিম মানে সিঙ্গেল বেঞ্চ থেকে খারিজ করে দিচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 2016 আর 22-এর কোনো প্রাথমিক শিক্ষক নিয়োগের যে মামলাগুলো হচ্ছেন সিঙ্গেল বেঞ্চ শুনতে পারবেন না, সবগুলোই ডিভিশন বেঞ্চ থেকে শোনা হবে। তাহলে উনি যে রোজ একটা খবরের শিরোনামে আসার জন্য উনি আজ এজিকে ব্যক্তিগত আক্রমণ করছেন, এজিও পাল্টা বলবে, কতদিন সহ্য করবেন? যে রাজনৈতিক দলের আপনি কোনো রাজনৈতিক দলের ভারতীয় জনতা পার্টির টিকিট পাবেন আমরা শুনতে পাচ্ছি। তা উনি বিচার ব্যবস্থায় দাঁড়িয়ে উনি রোজ বিচার ব্যবস্থাকে, একটা প্রাথমিক নিয়োগের দুর্নীতির মামলা হচ্ছেন সেখানে বলছে তৃণমূলের আমি সিম্বল খারিজ করে দিতে পারবো। উনি বিচারপতি হিসাবে ওনার ক্ষমতা আছে যে উনি তৃণমূল কংগ্রেসের সিম্বল খারিজ করে দিতে পারে। আচ্ছা, সেটা তো আমরা কি করছি? আমরা তো বলছি তুমিও তৃণমূলের হয়ে যদি এখন সজল ঘোষ বলে তাহলে তো খুব সুবিধা। আচ্ছা, দুর্নীতির মামলায় উনি বলছেন যে রাহুল গান্ধী, আমার ইচ্ছে হয় রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সম্পত্তি নিয়ে আমরা বিচার করতে, আমরা বলছি ওনার বিচার ব্যবস্থা উনি নিজের। আচ্ছা, তুমি কি দিতে চাও? নলম দিতে চাও না তোমাকে বার্নল দেবো? তোমার কি জ্বলছে? তাহলে বার্নল দিই, আমি বার্নল দিই। This is not done. This is not done. মলম বলে বার্নল বলতে পারি না। কে ডান? অভিষেককে আমি অন এয়ার দেব। অভিষেককে অন এয়ার দেব। আচ্ছা, বিচারপতি গাঙ্গুলি বিচারপতি সেনকে রায় নিয়ে যদি মন্তব্য করতেন আমার সত্যি কোনো বক্তব্য থাকতো না। এখানে বিচারপতি গাঙ্গুলি বিচারপতি সেনের স্যাংটিটি নিয়ে প্রশ্ন করেছেন, উনি রাজনৈতিক মদতপুষ্ট এই প্রশ্ন করেছেন। এটা কিন্তু অত্যন্ত গুরুতর অভিযোগ। আমার ইন্টিগ্রিটিটাকে প্রশ্ন করা হয়েছে, এটা বলা হয়েছে কোনো একটি রাজনৈতিক দলের প্রতি উনি পক্ষপাত দুষ্ট, সত্যি মিথ্যে আমি জানি না। আমার প্রশ্নটা হচ্ছে এখানে একটা আপত্তির জায়গা আছে। আপত্তিটা কোথায়? যখন রাজশেখর মান্থার বাড়িতে পোস্টার পড়ে তখন কিন্তু আমরা সবাই দর্থহীন ভাষায় বলেছিলাম যে জুডিশিয়ারিকে রাজনীতির বাইরে রাখা উচিত। আজকে একজন জাজ আরেকজন জাজ সম্বন্ধে বলছে তারা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট নন। তাহলে প্রশ্নটা হচ্ছে, এবং এটা কিন্তু একবার নয়, রঞ্জন গগৈয়ের কথা আমাদের মনে আছে। রঞ্জন গগৈ আমরা দেখেছিলাম রাম মন্দিরের ক্ষেত্রে রায় দেওয়ার অব্যবহিত পরে উনি নমিনেটেড সাংসদ হয়েছিলেন রাজ্যসভার। আমরা তখন ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করেছিলাম আমরা, এবং 19শে ডিসেম্বর 2012 সালে সুব্রত মুখার্জি একটা এক্সেলেন্ট কথা বলেছিলেন, গুড মানি মিনস গুড জাস্টিস। আমরা সেটা বিশ্বাস করতে চাইনি এবং সেই কারণেই আমরা কিন্তু কোর্টের দরজায় যাই। কিন্তু আজকে যখন জাজেরা এই কথাগুলো মানে একজন আরেকজনকে কাদা চেটান, আমার 18ই জুন 2018 সেই কথাটা মনে হয় যখন 4 জন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে না, আমার গণতন্ত্র ঠিকঠাক চলছে না। এবং সেটা যে চলছে না তার সব থেকে বড় প্রমাণ কলেজিয়াম থেকে শুরু করে জাজ লোয়া। আজকে আমরা যাব কোথায়? আমি যদি আজকে জাজকে ভরসা না করতে পারি, আমরা তো সাধারণ মানুষ। প্রতিবিদ আমি প্রথম থেকে যেটা বলছি, আবারও বলছি যে কোনো বিচারপতি, কোনো বিচার ব্যবস্থা ওভারঅল আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এটা তো কোথাও একটা যে ভরসার জায়গাটা, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক মানুষের কাছে আদালতই হচ্ছে আলটিমেট ভরসার জায়গা, সেখানে তো কোথাও ছায়াপাত করে এ ধরনের ঘটনা। প্রথম কথা হচ্ছে যে একদম কারেক্ট জায়গা ধরেছেন। ধরুন বিলকিস বানুর ঘটনাটা যখন ঘটলো, যখন লোয়ার কোর্ট রায় দিয়েছিল, তারপরে কিন্তু গোটা আপামর ভারতবর্ষের মানুষ, নাগরিক সমাজের যে একটা ভাষ্য ওটা থমকে গেছিল। তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায় কিন্তু আবার আস্থাটা ফিরে এলো যে না, বিচার ব্যবস্থা আলটিমেটলি আমাদের গোটাটা বাদ দিয়ে বিচার ব্যবস্থার কাছে কিছু ন্যায় পাওয়া যাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সৌমেন সেন, অমৃতা সিনহা কী বলছেন ইজলাসের বুকে দাঁড়িয়ে, নিশ্চয়ই কথা এই বিষয় নিয়ে ওনারা কে ঠিক বলছেন কে ভুল বলছেন, কোথায় কি রাজনীতি যুক্ত, আমি এর বাইরে বলছি একটা কথা, সাধারণ মানুষ কিন্তু লক্ষ্য করে রয়েছে বর্তমানে
ভারতবর্ষের বুকে তো বটেই, পশ্চিমবঙ্গের বুকেও বিচারপতিদের এক একটা রায় এক একটা তদন্ত হচ্ছে। রিভার্স সিবিআই ইডির যে ভূমিকা বা বিচার ব্যবস্থার এই যে টালমাটাল অবস্থা, এতে কিন্তু মানুষ কোণঠাসা হবে। সেটা আমাদের পশ্চিমবঙ্গের সুস্থ সংস্কৃতির পক্ষে একেবারেই ঠিক না। বিচারকরা যে জায়গায় বসে আছেন তাদেরকে উচিত সেই বিচার ব্যবস্থার পূর্ণ সম্মান জানিয়ে কাজ করা। কাউকে ছোট না করে বলছি, রাজনৈতিক মদতপুষ্ট যদি কাউকে মনে হয় তাকেও সচেতনভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু মানুষ কিন্তু এখন সরকারের ওপর ভরসা করে নেই, এই যা পরিস্থিতি। আমি আসবো এই প্রসঙ্গে, আমি শুধু একটা ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে চন্দ্রিমা ভট্টাচার্য আইনমন্ত্রী এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র, তারা কি বলছেন শুনি, আমি ব্রেকে যাব। বিচারপতিদের কতটা অবধি যাওয়া দরকার সেটা নিশ্চয়ই বিচারপতিরা বুঝবেন, এবং আরেকজন বিচারপতিকে যদি একজন বিচারপতি তাকে উদ্দেশ্য করে কিছু বলেন তাহলে আমার মনে হয় তিনি তার নিজেকেই অপমান করছেন। এবং তাহলে তো প্রশ্ন ওঠে যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছেন? তো এগুলো কিন্তু কোনো প্রসঙ্গ কখনো ওঠাই উচিত না। জজ তো নিরপেক্ষ থাকবে, তার এইসব কথা বলার কোনো মানে হয় না, অর্থ হয় না। আমরা বারবার কথা বলছি। আমার মনে হয় যে মাননীয় বিচারপতি তিনি তার লিমিটটা বুঝবেন, কত অবধি যাওয়া উচিত সেটা বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গে এখন জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে, যেটা গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর নয়, এবং তার জন্য দায়ী হচ্ছে তৃণমূলের স্বৈরাচার, তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সরকার নিজে থেকে কোনো তদন্তের নির্দেশ দেয় না, কোর্টের কাছে মানুষ যায়, সরকারের কোনো সিদ্ধান্ত এলে সেটাও কোর্টে চ্যালেঞ্জড হয়, কারণ এই সরকারের ওপরে মানুষের এবং যাদের ওপরে সরকার পরিচালনা করছে তাদের কোনো আস্থা নেই। তাই এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন সেটা তিনি নিজের দায়িত্বে বলেছেন, এবং তিনি তো দেখাই যাচ্ছে পরিষ্কার যে একদম বিকালবেলা হঠাৎ কোনো রকম কাগজপত্র ছাড়াই আবার স্থগিতাদেশ জারি হয়ে গেল। আর আজকে তো তার নির্দেশের উপরে ভিত্তি করে অলরেডি এফআইআর হয়ে গেছে। আমি অরিন্দমের কাছে আসবো। অরিন্দম, আমরা দেখছি আইনমন্ত্রী তিনি সরাসরি নির্দিষ্ট একজন বিচারপতি, তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। দেখুন, এটা আমি আগেও যেটা বললাম যে এই বিষয়ে যেটা আপনারা বারবার বলছেন বা আমরা সবাই বলি যে জুডিশিয়ারি তো একজন বা দুজন বিচারককে নিয়ে না, পুরো একটা সিস্টেম। তার মধ্যে যেটা হয়েছে, এখন আমার কাছে ডিভিশন বেঞ্চের অর্ডারটা আমি হাতে পেয়েছি, ঠিক আছে। ডিভিশন বেঞ্চের অর্ডার যেটা, দেখুন সিঙ্গেল বেঞ্চ একটা অর্ডার দিয়েছিল, বা এখানে আমার মনে হচ্ছে যে সকলের একটা জিনিস বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে এই যে সমস্যাটা, সূত্রটা কি। সূত্রটা হয়েছিল কালকে যখন এই অর্ডারটা সিঙ্গেল বেঞ্চ পাস করেছিল তখন তার লিখিত কোনো অর্ডার সেই অবধি আপলোড হয়নি। এটা তো সময় লাগে, একটা অর্ডার পাস হওয়ার পর তার কারেকশানে আপলোড হয়, এবং আপলোড হওয়ার পর আমরা যেটা বললেন যে হ্যাঁ আমরা অনেক সময় ওরালি প্রেয়ার করি যে আমরা এই, বাট বেসিক্যালি একটা অর্ডার যদি হাতে থাকে তাহলে কী অর্ডার দিয়েছিল, কী ইনজাংশন বা স্টে, সেটা জানতে সুবিধা হয়। যখন আবার সিঙ্গেল বেঞ্চে মামলাটা ফেরত যায় তখন সিঙ্গেল বেঞ্চ জানতে চেয়েছিল যে লাইভ স্ট্রিমিং অথবা কোনো অর্ডার যদি আমার এগেনস্টে অর্ডার এগেনস্টে পাস হয়ে থাকে সেই অর্ডারটা দেখানো। এটা একটা প্রসিডিউরাল ল্যাচেস। আমি এটাই বলতে চাইছি যে আমরা যারা আছি আমরা সবাই যদি বেসিক প্রসিডিউরটা ফলো করি তাহলে কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিং হতোই না। সেই জন্য আজকে যেটা একটা জিনিস শেষ করি, আজকে যে অর্ডারটা আমরা পেয়েছি সেটা একটা পরিষ্কার ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিয়েছে, আমাদের জুডিশিয়ারি যে ইন্টারপ্রিটেশন, ভাস্করদা নিশ্চয়ই একই মত বলবে। এবার এর যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে তাকে সুপ্রিম কোর্ট যেতে হবে। আমি একটা কথা বলি, দেখুন আমরা তো প্র্যাকটিস করি, আমাদেরকে আপনারা ডেকেছেন জুডিশিয়াল ব্যাপারে। আমরা দেখুন একটা সিঙ্গেল বেঞ্চে মামলা করলাম, সিঙ্গেল বেঞ্চে মামলা স্টেট গভর্নমেন্ট হেরে গেল, অ্যাপিল করলাম। অ্যাপিল করার পরে হঠাৎ আমি অর্ডারটা ভায়োলেশন করলাম, জজ সাহেব একটা বলছে সিঙ্গেল বেঞ্চ আপনার কন্টেম্প রুল ইস্যু হবে না কেন, আপনি জবাব দিন। আমরা দৌড়িয়ে দৌড়িয়ে ডিভিশন বেঞ্চে যাই, ডিভিশন বেঞ্চকে বলি, ডিভিশন বেঞ্চ তখন দুপক্ষকে বলো তুমি একটা কাজ করো, সিঙ্গেল বেঞ্চে যে বলো আমি 10 দিনের জন্যে মামলাটা 10 দিন পরে শুনবো, কিন্তু আমি স্টে অর্ডার দিচ্ছি না। কিন্তু আপনি সিঙ্গেল বেঞ্চকে বলুন কি সিঙ্গেল বেঞ্চ কথাটা শুনে, আমরা সিঙ্গেল বেঞ্চকে বলি দেখুন তো ডিভিশন বেঞ্চ আমাকে স্টে দেয়নি, কিন্তু রিকোয়েস্ট করেছে কি আপনি 10 দিন পরে মামলাটা শুনবো, আপনি কোনো রকম অ্যাকশন নেবেন না। সিঙ্গেল বেঞ্চ দেন বলে ঠিক আছে,
তা পিটিশনার রেসপন্ডেন্ট বোথ পার্টিকে বলে এই অর্ডারটা উনি বলেছেন, বলে হ্যাঁ ডিভিশন বেঞ্চ বলেছে। জাস্টিস সুব্রত তালুকদার যে রিটায়ার্ড হয়েছে আমাদেরকে হরদম বলতেন কি তুমি সিঙ্গেল বেঞ্চে যে বলো আমি রিকোয়েস্ট করেছি মামলাটা যেমনি না শোনে 10 দিন, সিঙ্গেল বেঞ্চ শুনতেন না। এই ব্যাপারে ওরাল প্রেয়ার করা হয়েছে। ওরাল প্রেয়ার আজকে আপনাদের ওরাল প্রেয়ার আমরা জানি আজকে ওরাল প্রেয়ার হয় না। আজ থেকে যখন আমরা নতুন প্র্যাকটিস করতাম, যখন পুরনো আমরা ওরাল প্রেয়ারেতে স্টে পেতাম, জজ সাহেব বলছেন আপনি মেমো অ্যাপিল আর অ্যাপ্লিকেশনটা ফাইল করুন, আমি আপনার মামলাটা কালকে শুনবো বা একদিন পরে শুনবো বা 1 ঘন্টা পরে শুনবো। যদি দেখা যায় খুব ভাইটাল একটা অর্ডার ইস্যু হয়ে গেছে, সেটা এফেক্টেড হবে, ওরাল ডিভিশন বেঞ্চ ওরাল প্রেয়ারতে স্টে দিতেই পারে, না দেওয়ার এমনি কোনো কারণ বলছেন। অরিন্দম কিছু বলবেন? যদি সিঙ্গেল বেঞ্চ যদি ডিভিশন বেঞ্চ এই প্রসিডিউরটা যদি অ্যালাউ করা হয় তাহলে সবার ক্ষেত্রে অ্যালাউ করা উচিত, সেটা তো হয় না। এইখানে ডিসক্রিমিনেশনটা চলে আসছে। এই সিস্টেমটা আমরা যেটা বলছি ওরাল প্রেয়ার করব, অর্ডার নেব না, প্রশ্ন এখানে এক সেকেন্ড আসবো। অরিন্দম, ভাস্কর কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা দেখো, পদ্ধতিগত কি ব্যাপার অবশ্যই মানে আইনজীবী বলতে হবে, এখানে পদ্ধতিগত প্রশ্নই আমার জাস্ট প্রশ্নটা হচ্ছে গাঙ্গুলি সাহেব সেন সাহেব সম্বন্ধে সততার প্রশ্ন করেছেন, বলছেন উনি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। আমি কে আগে করলো কে পরে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, আমরা কার কাছে আমরা তার মানে অন্য বিচারপতিদের অসৎ পক্ষপাত দুষ্ট। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি সৎ হয় তাহলে কি অন্য বিচারপতি অসৎ কার কাছে যাবে? এমন আমাদের দেখানো হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে কি অন্য বিচারপতিরা অসৎ? আমি আইনজীবী নয়, কিন্তু দুই আইনজীবীর কথা শুনে যেটা আমার মনে হয়েছে যে সিঙ্গেল বেঞ্চ একটা কথা একটা রায় দিলেন, ডিভিশন বেঞ্চ তাকে বললেন যে ওই রায়টা তুমি 10 দিন ইমপ্লিমেন্ট করো না, রিকোয়েস্ট ও বারবার, যেটা আমি বুঝলাম। তো আমার প্রশ্নটা আইনজীবীদের কাছে যদি উত্তরটা পাওয়া যায় যে সেই কথাটা সিঙ্গেল বেঞ্চ রাখবে কি রাখবে না, নাকি তার রিকোয়েস্টটা অ্যাজ অর্ডার, সেইটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। সেটা যদি অর্ডার না হয়, সংবিধানে যদি অর্ডারটা দিয়েছে না, ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছে, ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়ে দিয়েছে, তাতে বিচারপতি যে অর্ডার দিয়েছে, না না ভুল হচ্ছে, উনি একটা উদাহরণ দিয়েছেন, মৌখিক অর্ডার না লিখিত অর্ডার দিয়েছে, স্টে করেছে ডিভিশন। এটাই আশঙ্কা করছিলাম বিচারপতিদের মধ্যে যদি বিজেপি তৃণমূল হয়ে যায় সাধারণ মানুষের একদম সর্বনাশ হয়ে যাবে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। বিচারপতি আবারও বলছি, এই পর্যায়ের যে আলোচনা আমরা করলাম সেটা কোনোভাবেই আদালত, বিচার ব্যবস্থা, বিচারপতি সম্পর্কে বিন্দু মাত্র অশ্রদ্ধার জায়গা থেকে নয়, কিন্তু সাধারণভাবে জনমানুষে কোথাও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয় কিনা, যে বিচার ব্যবস্থা বারবার বলছি বহু মানুষের কাছে আলটিমেট ভরসার জায়গা, সেখানে কিন্তু এই প্রশ্ন তুলে দিল আজকের ঘটনা। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।